হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা ভেক্টর অধ্যায় পড়ছি ইউনিট 2 সেকেন্ড এবং খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা এই ভিডিও এবং এর পরের ভিডিওতে মিলিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক এন্ট্রান্স এবং এইচএস এক্সামের জন্য ক্লাস 11 এর অ্যানুয়াল এক্সামিনেশনের জন্য সেটা আলোচনা করব। সেটা হচ্ছে প্রাসের গতি, যেটাকে আমরা ইংলিশে বলি মোশন অফ এ প্রজেক্টাইল কিংবা প্রজেক্টাইল মোশন। তো এই প্রাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সব দিক থেকে বলতে গেলে, আর রেগুলার বেসিসে এখান থেকে কোশ্চেন থাকে, কখন এমসিকিউ কখন বড় প্রশ্ন। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ওই জন্য এটা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে, নিউমেরিক্যাল গুলো সলভ করতে হবে এবং থিওরি সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক, এই প্রাস বলতে কি বুঝবো। তো প্রশ্ন হচ্ছে যে প্রাস যেটাকে আমরা প্রজেক্টাইল বলি সেটা সম্বন্ধে খুব সহজে আমরা আইডিয়া ডেভেলপ করতে পারবো। সাপোজ ধরো কোন একটা বস্তু, সে একটা পাথর হোক কি কোনো কিছু হোক, তাকে যখন ভূপৃষ্ঠ কিংবা ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দু থেকে যখন তাকে তির্যক ভাবে কিংবা কোনো ক্ষেত্রে অনুভূমিক ভাবেও হতে পারে, আমি তির্যকটাই বলি যেটা আমাদের মূলত সিলেবাসে রয়েছে, যখন কোনো একটা বস্তুকে ভূপৃষ্ঠ কিংবা তার কাছাকাছি কোনো বিন্দু থেকে একটা কোণ করে ভূপৃষ্ঠের সাপেক্ষে অনুভূমিকের সাপেক্ষে যখন ছোড়া হবে, তখন তাকে বললে আমরা প্রাস। আমি একটা খুব সহজ উদাহরণ দিতে পারি, যেরকম ধরো সাপোজ এই বিন্দু থেকে একটা বস্তুকে ছোড়া হলো একটা আলফা কোণ করে, সে কি এরকম পড়লো, তাহলে আমি চাইলে তার কোণটাও ড্র করলাম, সাপোজ এরকম থিটা। তো এই যে গতি, যে বস্তুই হোক, সে একটা ক্রিকেট বল হোক কিংবা একটা ফুটবল বলকে কিক করা হোক, তো এই সবগুলোই কিন্তু এই প্রাসেরই কিন্তু উদাহরণ। তার মানে এছাড়াও অনেকগুলো উদাহরণ রয়েছে, যেমন ধরো তোমরা নিশ্চিত বর্ষা নিক্ষেপ দেখেছো, যখন ছোড়া হয় তখন এইভাবে ধরে নিয়ে একটু পায়ের মোশন করে এইভাবে ছোড়া হয়, সেটা গিয়ে এরকম মাটিতে গিয়ে পড়ে বা মাটিতে গেঁথে যায়। তো এটাও কিন্তু এক ধরনের প্রাসেরই গতি। ইভেন যে ডিসকাস থ্রো হয়, যে ছোড়া হয় দেখবে এভাবে ধরে যে ছোড়া হয়, সেটাও দেখবে ভূমির সাপেক্ষে একটা কোণ করে ছোড়া হয়, তারপরে মাটিতে গিয়ে পড়ে। তো এটাও কিন্তু একটা প্রাসের গতি। ইভেন একটা ক্রিকেট বলকে নিয়ে ধরো একটা ফিল্ডার আরেকটা ফিল্ডারের কাছে, ধরো বাউন্ডারি লাইন থেকে উইকেট কিপারের কাছে একটা বল থ্রো করছে, তো যখন সে থ্রো করছে এইভাবে, তো সেই থ্রোটাও কিন্তু যেভাবে যে গতিপথটা থাকছে, এই যে মোশনটা, এটাও কিন্তু একটা প্রাসের গতি। ইভেন একটা ফুটবলার, একটা ফুটবল প্লেয়ার যখন একটা ফুটবলকে কিক করছে, সেটাও কিন্তু একটা প্রাসের গতি। তো কিক করার পর যে তার গতিটা, সেটা কিন্তু প্রাসেরই গতি। তার মানে প্রাস বলতে কোনো একটা নির্দিষ্ট কণা কিংবা বস্তুকে বোঝায় না, যে কোনো বস্তুর গতি এইভাবে হলে তাকে প্রাসের গতি বলা যায়। অর্থাৎ প্রজেক্টাইল যে কেউ হতে পারে, সে ছোট একটা পাথরের টুকরো থেকে ফুটবল হোক কি বড় কিছু জিনিস হোক, কিন্তু গতিটা এইভাবে হতে হবে, ভূপৃষ্ঠ কিংবা ভূপৃষ্ঠের কাছাকাছি থাকবে এবং তাকে যে ছোড়া হবে ভূপৃষ্ঠের সাপেক্ষে কোনো একটা কোণ করে ছাড়া হবে, সেটা অবশ্যই তির্যকের ক্ষেত্রে আমি বলছি। এবার অনুভূমিক প্রাসের ব্যাপারটা অন্যরকম, যেহেতু আমাদের সিলেবাসে তির্যক প্রাস নিয়ে আলোচনা করতে বলা হয়েছে মূলত, সেই জন্য আমরা তির্যক প্রাস নিয়ে বলছি। এবার প্রশ্ন হচ্ছে যে প্রাসের এই যে গতি, এই গতির ক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন কিংবা কিছু স্বীকার্য প্রথম থেকেই কিন্তু করে নিতে হয়। তো প্রাসের যে গতিটা, এটা কিন্তু একটা বিশেষ ধরনের টু ডাইমেনশনাল কিংবা দ্বিমাত্রিক গতি। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। যদি আমি এটাকে প্লটও করি, যদি একটু ভালো করে বড় করেও যদি প্লট করি, সাপোজ এরকম যদি আমি প্লট করি, কারণ আমাদের তো ক্যালকুলেশন করতে হবে। তাহলে সাপোজ এখান থেকে বস্তুকে ছোড়া হয়েছে, এটা তার সর্বোচ্চ অবস্থান, তারপরে সে মাটিতে গিয়ে এই বিন্দুতে গিয়ে স্পর্শ করলো। তো এই অক্ষটা বুঝতেই পারছো, আমি একে y নাম দিলাম আর এই অক্ষকে x নাম দিলাম, আর u বেগে তাকে ছোড়া হয়েছিল, আর এই কোণটাকে আমি বললাম থিটা। তো এখানে পরিষ্কার তোমরা বুঝতে পারছো যে বস্তুটাকে যে এইভাবে ছোড়া হলো, তো এইটা কিন্তু মোশনটা টু ডাইমেনশনাল, তার মধ্যে x এবং y এই তলের মধ্যে এই পুরো গতিটা কিন্তু সীমাবদ্ধ রয়েছে। তো এই ক্ষেত্রে যদি ভাবা হয়, তাহলে প্রথম দেখলাম কি না, একটা যে টু ডাইমেনশনাল মোশন কিংবা একটা দ্বিমাত্রিক গতি অবশ্যই একটা স্পেশাল টাইপের, অর্থাৎ একটা বিশেষ ধরনের। এই ক্ষেত্রে যে বস্তুটাকে ছোড়া হয়েছে, সেই ক্রিকেট বল হোক কি কোনো পাথর হোক, হোয়াটএভার, যেই পদার্থ থাকুক না কেন, যেই কণা থাকুক না কেন, তার উপরে শুধুমাত্র একটাই বল ক্রিয়া করছে, তার ওজনের জন্য বল, অন্য কোনো বল ক্রিয়া করছে না। সেই বল ওজনের জন্য, অর্থাৎ আমরা বলছি অভিকর্ষজনিত বল শুধুমাত্র ক্রিয়া করছে।
তাছাড়া এই যে বস্তুকে ছোড়া হলো সে একটা উচ্চতা, অর্থাৎ যদি আমি এখানে ডট ডট করে বোঝাই একটা সর্বোচ্চ উচ্চতা, যদি আমি তাকে নাম দিই ক্যাপিটাল এক্স, সেটা একটা উচ্চতা লাভ করছে। এই উচ্চতা অবশ্যই পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় খুবই কম, কারণ পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, আর এই যে মান সেই তুলনায় খুবই কম, যাকে আমরা বলবো নেগলিজিবল অর্থাৎ নগণ্য। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশন গুলো মাথায় রাখতে হবে। তাছাড়া আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বায়ুর বাধা তো থাকবে, যেহেতু অ্যাটমসফিয়ারে আমরা আলোচনা করছি বায়ুমণ্ডলে, সেই জন্য বায়ুর বাধাকে কিন্তু ক্যালকুলেশনে ধরা হবে না, অর্থাৎ অন্যান্য থিওরির মতো এই থিওরিতেও বায়ুর বাধাকে আমরা কিন্তু উপেক্ষণীয় ধরবো, অর্থাৎ এয়ার রেজিস্ট্যান্সকে আমরা নেগলিজিবল ধরছি। তো এই অ্যাজাম্পশন গুলো নিয়ে প্রাসে বিভিন্ন রকমের প্রশ্ন হয়ে থাকে, অ্যানুয়াল এক্সামিনেশনে, ইভেন এন্ট্রান্সেও। তো তার জন্য অনেকগুলো ফর্মুলা লাগে। তো থিওরি প্রশ্ন যখন আসে সেই ফর্মুলাগুলোকে কিন্তু ডেরিভেশন কিংবা ডিরাইভ করতে হয়, প্রমাণ করে দেখাতে হয়। তো প্রাসের ক্ষেত্রে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে কিছু বেসিক নামগুলো রয়েছে, অর্থাৎ ভৌতরাশি কিছু রয়েছে, কিংবা কিছু প্যারামিটার রয়েছে, কিছু টার্ম রয়েছে আরো ভালো করে বলতে গেলে। তো সেই পদগুলোর মানেগুলো আগে কিন্তু শিখে নিতে হবে, তাহলে কিন্তু ডেরিভেশন করতে অনেকটা সুবিধা হবে। আমি এক একটা করে বলছি, তোমরা ভালো করে শুনবে। সবচেয়ে ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে যে প্রক্ষেপ বিন্দু। এই প্রক্ষেপ বিন্দু এটা হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে ও। তো প্রক্ষেপ বিন্দু সম্বন্ধে বলি। প্রক্ষেপ বিন্দু মানে হচ্ছে যে পয়েন্ট থেকে কোন প্রাসকে ছোড়া হয়েছে, যেরকম এই ক্ষেত্রে ও বিন্দু, আমি এই ডায়াগ্রামের সঙ্গে রিলেট করে বলছি যাতে করে তোমরা একবারই বুঝতে পারো। তাহলে এই ক্ষেত্রে ও বিন্দুটা হবে প্রক্ষেপ বিন্দু। প্রক্ষেপ বিন্দু মানে হচ্ছে যে পয়েন্ট থেকে প্রাসকে ছোড়া হলো। সেকেন্ড, প্রক্ষেপ বেগ। এই ক্ষেত্রে প্রক্ষেপ বেগ হচ্ছে ইউ। তো প্রক্ষেপ বেগ ইউ মানে হচ্ছে যে বেগ নিয়ে প্রক্ষেপ বিন্দু থেকে কোন প্রাসকে ছোড়া হলো সেই বেগটা হচ্ছে প্রক্ষেপ বেগ। তো এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে প্রক্ষেপ কোণ। তো এই ক্ষেত্রে সেটা দেখতে পাচ্ছ সেই কোণটা আছে কত, থিটা। অর্থাৎ প্রক্ষেপ বিন্দু থেকে যখন কোন বস্তুকে ছোড়া হচ্ছে তখন অনুভূমিকের সাথে একটা কোণ করে ছোড়া হচ্ছে, সেই কোণের মান ছোট বড় হতেই পারে। তো 30 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, 5 ডিগ্রি, যেরকম ছোড়া হয়েছে যে বস্তুর ক্ষেত্রে কিংবা যে প্রাসের ক্ষেত্রে বলা বেশি প্রাসঙ্গিক, সেটা হচ্ছে প্রক্ষেপ কোণ। তাহলে আমরা প্রক্ষেপ বিন্দু জানলাম, প্রক্ষেপ বেগ জানলাম, প্রক্ষেপ কোণ জানলাম। নেক্সট হচ্ছে যে প্রক্ষেপ পথ। তো প্রক্ষেপ পথ কি না, দেখতে পাচ্ছ যখন প্রাসটাকে ছোড়া হলো, প্রাসটা একটা বক্রপথ বরাবর যাচ্ছে, তারপরে গিয়ে ভূমিষ্ঠ হচ্ছে। তো এই যে বক্রপথ বরাবর তার গতি কিংবা এই বক্রপথে যে তার চলনটা, তো এই পথটা অর্থাৎ এই যে ও এ বি, যেটা আমরা প্রমাণ করে দেখাবো একটু পরে, যেটা অজিবৃত্তাকার, এই পথটাকে আমরা বলে থাকি কি, প্রক্ষেপ পথ। আরো কিছু পয়েন্ট রয়েছে, যেরকম টার্ম রয়েছে, যেরকম প্রক্ষেপ সীমা। তোমাদের ডেফিনিশন, ডেরিভেশন সবই লাগবে। তো প্রক্ষেপ সীমা কি জিনিস না, দেখা গেল কি আমরা এরকম তির্যকভাবে ছুড়লাম বস্তুটাকে, অর্থাৎ প্রাসের গতি এইভাবে হলো, কিন্তু আলটিমেটলি যে বিন্দু থেকে ছোড়া হলো সেখানে কিন্তু বস্তু পৌঁছলো না, কিন্তু উলম্ব গতির ক্ষেত্রে কি আমরা ছুটছি সেখানে কিন্তু পৌঁছতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কি হলো, প্রক্ষেপ বিন্দু থেকে কিছু দূরে গিয়ে অন্য একটা বিন্দুতে গিয়ে বস্তুটা ভূমিষ্ঠ হলো। তাহলে এই ও বিন্দু থেকে যে বিন্দুতে গিয়ে ফাইনালি পৌঁছালো সেই বিন্দু অবধি যে ডিসটেন্সটা, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে ওবি, সেটাই হচ্ছে প্রক্ষেপ সীমা, কিংবা একে ইংলিশে আমরা বলে থাকি রেঞ্জ। আর কি না, নেক্সট যেটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে চলন কাল। এটাই হচ্ছে লাস্ট আর গুরুত্বপূর্ণ টার্ম। একে অনেক সময় আমরা উড্ডয়ন কালও কিন্তু বলে থাকি। তো চলন কাল কিংবা উড্ডয়ন কাল মানে কি, যে পয়েন্ট থেকে তাকে ছোড়া হলো সেখান থেকে ভূমিষ্ঠ হওয়া অবধি যে টাইমটা লাগছে প্রাসে, সেই টাইম টেকেন বাই দ্যাট প্রজেক্টাইল, সেটাকেই আমরা বলি টাইম অফ ফ্লাইট, কিংবা বাংলায় আমরা বলি চলন কাল কিংবা উড্ডয়ন কাল। একে আমরা ক্যাপিটাল টি হিসাবে ধরতে পারি। এই যা যাগুলো বললাম এর মধ্যে কয়েকটা টার্ম খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ধরো একটা এই সর্বাধিক উচ্চতা, সে সর্বাধিক উচ্চতা মানে একটা পয়েন্টে চলে আসছে,
এই পয়েন্টে সর্বাধিক উচ্চতা থাকছে। তো আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা নির্ণয় করা, তার প্রক্ষেপ সীমা নির্ণয় করা। তো এই কাজগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যেরকম আমাদের সিলেবাসে রয়েছে আমরা সেরকমই আলোচনা করব। প্রথমে সর্বাধিক উচ্চতা, তারপরে এই চলনকাল কিংবা উড্ডয়নকাল, তারপরে রয়েছে প্রক্ষেপ সীমা। এই তিনটে প্রথমে আলোচনা করে নেব। আমরা এই প্রাস নিয়ে নেক্সট ভিডিওতেও আলোচনা করব। তোমাদের ছায়া প্রকাশনী বইতে প্রাস নিয়ে আলোচনা তুলনামূলকভাবে একটু কম রয়েছে। তোমরা সাঁতরা প্রকাশনী কিংবা সাঁতরা পাবলিকেশনের বই আলোচনা করতে পারো। আমি এই পার্টটা সাঁতরা পাবলিকেশন থেকেই পড়তে তোমাদের সাজেস্ট করব, কারণ সেখানে একটু বেশি তথ্য রয়েছে। তো সবচেয়ে প্রথমে আমরা এই যে বেগ ইউ রয়েছে, তো বুঝতেই পারছো অনুভূমিকের সাপেক্ষে একটা কোণ থিটা রয়েছে। তো স্বাভাবিকভাবে এই ইউ এর দুটো উপাংশে আমরা বিভাজন করতে পারি, যেহেতু ভেক্টর চ্যাপ্টার পড়ছি আর বেগ নিজেই হচ্ছে একটা ভেক্টর রাশি। সো এটা হবে কি ইউ cos থিটা, আর এই বরাবর যে উপাংশ হবে সেটা হচ্ছে ইউ sin থিটা। এইখানে কিন্তু একটা কথা খুবই জরুরি, সেটা হচ্ছে ইউ cos থিটা হচ্ছে কিন্তু অনুভূমিক উপাংশ। আমরা জানি বস্তুর উপরে শুধুমাত্র অভিকর্ষজ বল কিংবা অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করছে, যেরকম W = mg তার ওজন আমরা যেটা জানি। তার মানে অনুভূমিক উপাংশে কিন্তু কোনরূপ কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ অভিকর্ষজ ত্বরণ উল্লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে নরমালি, সেটা তোমরা জানো। তো যেহেতু অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে ক্রিয়া করছে, সেই জন্য তার উপাংশটা একদম স্ট্রেট নিচের দিকে থাকছে। কিন্তু এই যে ইউ sin থিটা সেটা হচ্ছে উল্লম্ব উপাংশ। এবারে ও বিন্দু থেকে ধীরে 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 যখন প্রাসের এইভাবে গতিপথ হচ্ছে, তখন কি হচ্ছে না ইউ sin থিটার ভ্যালু ধীরে ধীরে কিন্তু হ্রাস পাচ্ছে। হ্রাস পেতে পেতে যখন এই পয়েন্টে পৌঁছাবে, তখন কিন্তু ইউ sin থিটা কিন্তু ইফেক্টিভলি কিন্তু কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো শূন্য হয়ে যাওয়ার কারণ কি বুঝতে পারছো, থিটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে ইউ sin 0 ডিগ্রি অর্থাৎ ইউ * 0। এই বিন্দুতে কিন্তু শুধুমাত্র একটাই উপাংশ থাকছে, সেটা হচ্ছে কি ইউ cos থিটা, যেখানে অন্য পয়েন্টে কিন্তু ইউ cos থিটা ইউ sin থিটা দুটো উপাংশই কিন্তু ক্রিয়াশীল। তো সর্বাধিক বিন্দুতে কিন্তু ইউ cos থিটা বাদে আর কিন্তু কেউ থাকছে না। আমরা এই যে কনসেপশন, এখানে যে দেখছি সর্বোচ্চ যে বিন্দু এইখানে, তাহলে এই সর্বোচ্চ বিন্দুতে যে উলম্ব উপাংশ বেগে সেটা শূন্য হয়ে যাচ্ছে। এটাই আমাদের হেল্প করবে সর্বাধিক উচ্চতা, যেটা আমরা এখানে h নাম দিয়েছি, সেটা কিন্তু বের করতে। অর্থাৎ আমরা এইখান থেকে যখন ডেরিভেশন করব, অর্থাৎ সবচেয়ে প্রথম যেটা ডেরিভেশন আমাদের, যে সর্বাধিক উচ্চতা কত, না সর্বাধিক উচ্চতা এখান থেকে যদি আমাদের বের করতে হয়, তাহলে সর্বাধিক উচ্চতা বের করার জন্য যে ফর্মুলা আমাদের জরুরি সেটা হচ্ছে যে v² u² - 2s। এবার তোমরা বলবে স্যার আমরা তো প্লাস পড়েছি, মাইনাস এই কারণে কারণ এটা অভিকর্ষজ বলের বিরুদ্ধে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে শুধু বিরুদ্ধে বলে নয়, যেহেতু বস্তুটা যত উপরের দিকে যাচ্ছে বুঝতেই পারছো, তার ধীরে ধীরে কিন্তু উলম্ব উপাংশ বেগের মান হ্রাস পাচ্ছে, তার মানে মন্দনী হচ্ছে। তো সেই জন্য এই ফর্মুলা যদি আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে এই বিন্দুতে যে বেগ, যেটা আমি বললাম উলম্ব উপাংশ, যেটা সেটা শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এটা 0² u² এর জায়গায় কত লিখব, না u² এর জায়গায় আমরা লিখব তখন উপাংশ কত ছিল শুরুতে, না u নিয়ে ছাড়া হয়েছিল তখন উলম্ব উপাংশ কত ছিল ইনিশিয়ালি, u sin থিটা। সো u sin থিটা হোল স্কয়ার 2 * g, s এর জায়গায় h লিখব, কারণ হচ্ছে সর্বাধিক উচ্চতা আমরা h ধরেছি। তো এখান থেকে দেখো খুবই সহজে আমরা কিন্তু পেয়ে গেলাম h = u² sin² থিটা বাই 2g। তো এটা হচ্ছে আমাদের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে সহজ ডেরিভেশনের মধ্যে এটা পড়ে। তো এই যে সমীকরণটা আমরা লিখলাম, নেক্সট যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে কি না চলনকাল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনেক সময় উড্ডয়নকাল। তো এইখানে কিন্তু একটা খুব সহজ রাস্তা আছে ডেরিভেশন করা। যেহেতু আমরা শুরুতেই শিক্ষার্থীদের বলেছি আমি যে বায়ু বাধাকে কিন্তু আমরা নেগলিজিবলি স্মল কিংবা উপেক্ষণীয় ধরেছি, সেই জন্য এই O থেকে A তে পৌঁছানো, O to A, তারপর আবার A থেকে B তে পৌঁছানো। তাহলে O থেকে A তে পৌঁছাতে যতটা সময় লাগবে, আবার A থেকে B তে পৌঁছাতে কিন্তু ততটাই সময় লাগবে, কারণ বায়ু বাধাকে কিন্তু আমরা ধরছি না। তার মানে O থেকে A তে পৌঁছাতে যদি আমি টাইম ধরি t', তাহলে A থেকে B তে পৌঁছাতেও টাইম লাগবে কিন্তু t'। তাহলে কিন্তু চলনকাল মানে কিন্তু হয় টোটাল সময় কিংবা মোট সময়কে বোঝায়। তার মানে চলনকাল সমান আমরা লিখতে পারি t সমান
2t ড্যাশ। এই t ড্যাশটা কি না, t ড্যাশটা হচ্ছে o থেকে a অবধি যাওয়া কিংবা a থেকে b অবধি যাওয়ার সময়। তাহলে একটা বের করতে পারলেই হলো। তো সেটা আমরা কি করব না, তোমরা জানো আমরা এই সমীকরণ প্রয়োগ করেছি অনেকবারই, v সমান u প্লাস at কিংবা u মাইনাস at। মাইনাস কেন বুঝতেই পারছো, ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাহলে এটা বন্ধন। তাহলে এই ক্ষেত্রে v তো শূন্য হবে, কারণ কি না a পয়েন্টে আমরা o থেকে a তে যেতে কত সময় লাগছে সেটা নির্ণয় করছি। তাহলে o বিন্দু থেকে a বিন্দুতে পৌঁছতে সময় যদি লেগে থাকে t ড্যাশ, তাহলে a বিন্দুতে বেগ কত না, সেটা অন্তিম বেগ, সেটা শূন্য, সেটা শূন্য বসালাম। u কত না u sin থিটা, a কত না g, আর t কত না t ড্যাশ। তাহলে এখান থেকে দেখো কত সহজে আমরা পেয়ে গেলাম t ড্যাশ সমান u sin থিটা বাই g। তাহলে t কত হবে না, t হবে 2t ড্যাশ, অর্থাৎ 2u sin থিটা বাই g। এই রাশিমালাটাও আমাদের খুব কাজে লাগবে, তোমাদের ইকুয়েশন 1 এর মতো ইকুয়েশন 2 ও কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এরপরে যে ডেরিভেশনটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের প্রক্ষেপ সীমা। এটাও পরীক্ষাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছিলাম প্রক্ষেপ সীমা মানে হচ্ছে যে বিন্দু থেকে ছোড়া হলো আর আলটিমেটলি যে বিন্দুতে গিয়ে বস্তুটা গিয়ে ভূমিষ্ঠ হলো কি পড়লো, তো সেই দুটো বিন্দুর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব অবশ্যই বুঝতে পারছো সেটা অনুভূমিক, কারণ উলম্ব সরণ তো এখানে নেই, এটা শুধু অনুভূমিক সরণটাই পাওয়া যাবে, সেটাই হচ্ছে প্রক্ষেপ সীমা। উলম্ব সরণ তো এমনিও শূন্য হয়ে যাচ্ছে। তাহলে প্রক্ষেপ সীমাকে আমরা ক্যাপিটাল R দিয়ে প্রকাশ করি। তাহলে ক্যাপিটাল R সমান কি হবে না বেগ ইনটু সময়। তাহলে বেগ হচ্ছে উলম্ব উপাংশ তো শূন্য, কারণ হচ্ছে উলম্ব উপাংশ তো পাওয়া যাচ্ছে না, এখানে উলম্ব উপাংশ শূন্য হয়ে গেছে আর আলটিমেটলি সেটা মাটিতেই পৌঁছে গেছে। তাহলে উলম্ব বিন্দুর সাপেক্ষে যদি ভাবা হয় কোনো ডিফারেন্স হয়নি হাইটে, সেমই পয়েন্ট থাকছে। তাহলে r u cos থিটা ইনটু টোটাল যে টাইমটা লেগেছে অর্থাৎ টোটাল চলনকাল গুণ করলাম। গুণ করে কি পাচ্ছি দেখো, u cos থিটা ইনটু 2u sin থিটা বাই g। আর এইখানে দেখো 2 আছে, u sin থিটা আছে, u cos থিটা আছে, তার মানে sin 2 থিটার ফর্মুলা চলে আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি u স্কয়ার sin স্কয়ার 2 থিটা বাই g। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এই যে তিনটে ইকুয়েশন আমি এখানে লিখলাম, তো এই তিনটে ইকুয়েশনের মধ্যে তিনটে ইকুয়েশন দিয়ে নিউমেরিক্যাল হয়, এমসিকিউ রয়েছে, বিভিন্ন কিছু এখান থেকে কিছু প্রমাণও কিন্তু এখান থেকে হয়। আমি একটু বলে নিই। যেরকম ধরে তিনটে প্রমাণ করা হলো, একটা খুব কমন প্রশ্ন রয়েছে যে প্রাস দ্বারা যে উচ্চতাটা পেয়েছি আমরা সেটা সর্বাধিক উচ্চতা বলছি ঠিকই, কিন্তু এখানে থিটা ডিপেন্ডেন্ট রয়েছে h, t ও রয়েছে থিটা ডিপেন্ডেন্ট, r ও রয়েছে থিটা ডিপেন্ডেন্ট। তার মানে থিটার মানের উপরে এদের মান কিন্তু নির্ভর করছে। যদি তাই হয় যে মান নির্ভর করা, তাহলে আমরা থিটা ভিন্ন মানের জন্য পরিবর্তন হবে এর ভ্যালুগুলো। আমি যেহেতু চাইছি উচ্চতাটা সর্বাধিক কখন হবে, সেই জন্য দেখতে পাচ্ছি sin স্কয়ার থিটা রয়েছে এক্সপ্রেশন। তার মানে এখান থেকে যদি আমরা বের করতে চাই যে সর্বাধিক কখন হবে, তাহলে খুব সহজেই দেখো এই এক্সপ্রেশনে sin স্কয়ার থিটাকে 1 হতে হবে, কিংবা আমি সহজে বলি sin থিটাকে 1 হতে হবে। কিন্তু আমি একটা প্রসঙ্গ এখানে টেনে আনবো, সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতা থেকে বেশি জরুরি হচ্ছে সেটা কি না, সেইটা হচ্ছে দূরে গিয়ে পড়া, সে বর্ষা নিক্ষেপ হোক, ডিসকাস থ্রো হোক, কিংবা একটা ফিল্ডারের ক্ষেত্রে হোক, যে কত দ্রুত সে অন্য ফিল্ডারের কাছে পৌঁছাবে, কত দূরে সে বলটাকে ছুটতে পারছে। তার মানে হচ্ছে জরুরি বেশি হচ্ছে প্রক্ষেপ সীমাকে সর্বোচ্চ হওয়া। প্রক্ষেপ সীমা সর্বোচ্চ হতে গেলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটা বলি যে প্রক্ষেপ সীমা সর্বোচ্চ কখন হবে কিংবা সর্বাধিক কখন হবে। সেইটা সর্বোচ্চ হতে গেলে এক্সপ্রেশনে রয়েছে দেখো sin স্কয়ার 2 থিটা, তাহলে sin 2 থিটাকে সর্বাধিক হতে হবে, আর sin 2 থিটা সর্বাধিক মান বুঝতেই পারছো 1। তার মানে থিটা সমান যেটা হবে সেটা কি না পাই বাই কত না, এখানে লক্ষ্য করে দেখো 2 থিটা ইকুয়ালস টু 1, তার মানে কি sin 90। তার মানে আমরা এইভাবে বলবো 2 থিটা ইকুয়ালস টু পাই বাই 2। তাহলে পাই বাই 2 হওয়া মানে থিটা ইকুয়ালস টু পাই বাই 4।
তো থিটা ইকুয়ালস টু পাই বাই 4 যদি হয় সেই মানটা যখনই আমরা এখানে পুট করব তখন এক্সপ্রেশনটা কেমন আসছে না r ইকুয়ালস টু চলে আসছে u স্কয়ার sin স্কয়ার 2 থিটা ছিল তাহলে 1 হয়ে যাবে তাহলে আসছে দেখো কত u স্কয়ার বাই g এইটা হচ্ছে r ম্যাক্স কিংবা r ম্যাক্সিমাম এই ভ্যালুটা এটা হচ্ছে সর্বাধিক মান তো যখন প্রক্ষেপ সীমা সর্বাধিক হলো তখন আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে প্রক্ষেপ সীমা সর্বাধিক হয়ে গেল তাহলে প্রক্ষেপ সীমা সর্বাধিক হওয়া মানে হচ্ছে সেই থিটা ভ্যালুর ক্ষেত্রে t এর মান আর h এর মান কি হবে না h এর মান তখন কত হচ্ছে u স্কয়ার sin স্কয়ার পাই বাই 4 বাই 2g তাহলে এখান থেকে তোমরা জানো একটা 1 বাই √2 আসে কিন্তু স্কয়ার আছে সেই জন্য আমরা লিখতে পারি u স্কয়ার ইনটু নিচে চলে গেল একটা 1 বাই 2 আসছে আবার 2 রয়েছে তাহলে u স্কয়ার বাই 4g এটা একটা ইকুয়েশন আর এখানে বসালে কত আসবে t ইকুয়ালস টু 2u sin থিটা তো থিটার মান কত পাই বাই 4 তো 2u sin পাই বাই 4 বাই g তাহলে 2u বাই √2g অর্থাৎ √2u বাই g তাহলে এইটা কিন্তু আরেকটা ইকুয়েশন এই মানগুলো কিন্তু যে আসছে সেটা তোমাদের কিন্তু বের করে দেখাতে হবে যদি প্রশ্নতে চাওয়া হয় যে প্রক্ষেপ সীমা সর্বাধিক হলে তখন কোন ভ্যালুতে হচ্ছে সেখান থেকে এক্সপ্রেশন গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এইগুলো যে আমরা এক্সপ্রেশন গুলো এখানে বের করলাম এর সাথে তোমাদের যেটা কাজটা করে রাখতে হবে সেটা হচ্ছে একটা খুব ফেমাস একটা প্রমাণ রয়েছে সেই প্রমাণটা কি না প্রমাণটা হচ্ছে যে এইখানে যে r ইকুয়ালস টু 4h tan থিটা এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে তো প্রমাণটা যখন বলবে r এবং h এর মানগুলো তোমরা কি করবে এরকম অনুপাত আকারে বসিয়ে দেবে তাহলে r এর এক্সপ্রেশন তোমরা জানো এই যে এক্সপ্রেশনটা দেখো কত u স্কয়ার sin স্কয়ার 2 থিটা বাই g আর এই যে এক্সপ্রেশন এখানে আছে 2g u স্কয়ার sin স্কয়ার থিটা তাহলে u স্কয়ার কেটে যাচ্ছে g কেটে যাচ্ছে এবার যদি উপরে আমরা একটু ভেঙে লিখি তাহলে কত 2 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা এখানে একটা 2 ছিল তার মানে আলটিমেটলি দুটো 2 হচ্ছে একটা 2 ছিল sin 2 থিটার মধ্যে একটা 2 ছিল তাহলে সেইটা স্কয়ার তার মানে আলটিমেট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি 4 নিচে কি থাকবে sin স্কয়ার থিটা তাহলে এইখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করে যদি আমরা দেখি সেটা কি না এইখানে একটা 4 এইখানে একটা 2 থাকছে তাহলে এইখান থেকে কি থাকছে না 8 sin স্কয়ার 2 থিটা ছিল অবশ্য sin থিটা এখানে একটু লক্ষ্য করে দেখো ডেরিভেশনটা অ্যাকচুয়ালি কি ছিল আমি একটু মিলিয়ে নি r equals to sorry প্রুফটা আছে r equals to 4h cot theta sorry not tan theta আমি প্রশ্নটা একটু ভুল দেখলাম r equals to 4h cot theta রয়েছে প্রুফটা তো এখানে একটা কাজ করতে হবে আমাদের যে এক্সপ্রেশনটা ছিল সেই এক্সপ্রেশনটাই একটু এখানে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে একটা ছোট্ট মিস্টেকটা আমাদের ঠিক করে নিতে হবে বলছি সেই মিস্টেকটা হচ্ছে এইখানে দেখো এইখানে ছিল cos থিটা ইনটু 2u sin থিটা ছিল তাহলে কত হবে sin 2 থিটা এখানে কিন্তু ভুল স্কয়ারটা লেখা হয়ে গেছে স্কয়ারটা কিন্তু ছিল না ঠিক আছে এটার জন্য সেখানে গন্ডগোল হচ্ছে ঠিক আছে এটা তোমরা কারেকশন করে নেবে u cos থিটা 2u sin থিটা অর্থাৎ u স্কয়ার sin 2 থিটা বাই g তো সেই জন্য দেখো এখানে sin 2 থিটা 1 বলে লিখেছিলাম এটা ভুল স্কয়ার লেখা হয়ে গেছে কিন্তু এক্সপ্রেশন সব সেমই থাকছে তো যেটা বলছিলাম যে r ইকুয়ালস টু 4h cot থিটা এই প্রুফটা কিন্তু লাগে তো এই জন্য দেখবে এখনই দেখো আমাদের এখানে একটা স্কয়ার ভুলে লেখা হয়ে গিয়েছিল বলে কিন্তু প্রুফ করতে প্রবলেম হয়েছিল তাহলে তোমাদের প্র্যাকটিস কিংবা পরীক্ষাতে যদি দেখো কোনো কারণে উত্তর মিলতে প্রমাণটা মিলতে প্রবলেম হচ্ছে তাহলে দেখবে হয়তো কোনো ছোটখাটো মিস্টেক আমাদের করতে গিয়ে হয়তো হয়েছে তো r বাই h ইকুয়ালস টু যখন আমরা বের করব তাহলে r এর এক্সপ্রেশন কত না u স্কয়ার sin 2 থিটা বাই g into
এই যে h আছে, h এর এক্সপ্রেশন আমাদের কাছে এখানে আছে দেখো 2g বাই u স্কয়ার sin স্কয়ার থিটা। তো u স্কয়ার তো এমনিও কেটে যাচ্ছে, g ও কেটে যাচ্ছে, কিন্তু তোমরা এরকম পেন দিয়ে কাটার দরকার নেই, এমনি কর্নারে লিখবে না। তাহলে এখানে কি থাকছে, আমি বোঝানোর জন্য তোমাদের এমনি দাগ কেটেছি, এর দরকার নেই কিন্তু। 2 sin থিটা cos থিটা বাই sin স্কয়ার থিটা। লক্ষ্য করে দেখো একটা sin থিটা কেটে যাচ্ছে, তার মানে কি থাকছে, এইখানে একটা 2 থাকছে, এইখান থেকে একটা 2, অর্থাৎ এখানে একটা 2 আর এই একটা 2, তার মানে কি এইখানে একটা 2 থাকছে কিন্তু। তো তাকে আমরা একসঙ্গে করে লিখতে পারি 4 cos থিটা বাই sin থিটা, অর্থাৎ 4 cot থিটা। তাহলে দেখো সরাসরি আমরা প্রুফটা পেয়ে গেলাম, r equals to 4h cot থিটা। তো এই প্রুফটাও খুব ইম্পর্টেন্ট। এর সাথে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের r এর এক্সপ্রেশনে আমরা দেখলাম যে u স্কয়ার sin 2 থিটা বাই g। তো একটা এই প্রক্ষেপ সীমা কিংবা রেঞ্জ নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হচ্ছে যে এই যে r equals to u square sin 2 theta by g থাকছে, যদি থিটার জায়গায় আমরা 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা করি, অর্থাৎ 90 প্লাস মাইনাস থিটা লিখলেই হবে, তাতে কিন্তু রেঞ্জের মান অর্থাৎ এই প্রক্ষেপ সীমার মান একই থাকে, শুধুমাত্র বিপরীত হয়ে যায়। কেন? না সাপোজ এর নাম আমি দিলাম r1, শুরুতে ছিল, পরে যখন থিটার মান 90 প্লাস মাইনাস থিটা হলো যখন, তখন সাপোজ তার নাম হচ্ছে r2। তাহলে যদি আমরা এখানে মান বসিয়ে দিই এরকম 2 আর এখানে 90 প্লাস মাইনাস থিটা বাই g, তাহলে এখান থেকে কত আসছে u স্কয়ার sin 180 প্লাস মাইনাস 2 থিটা। তো স্বাভাবিকভাবে sin 180 প্লাস 2 থিটা তাহলে মাইনাস, আবার মাইনাস হলে তখন প্লাস, তার মানে এখানে মান কেমন আসছে মাইনাস প্লাস u স্কয়ার g sin 2 থিটা। তাহলে এক্সপ্রেশনটা দেখো একই রকমই এক্সপ্রেশন, শুধুমাত্র এটা মাইনাস প্লাস ব্যাপার, তার মানে এটাকে আমরা বলতে পারি মাইনাস প্লাস r1। তার মানে রেঞ্জ কিংবা প্রক্ষেপ সীমার মান একই থাকছে, শুধুমাত্র তার সাইনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ পজিটিভ যেটা ছিল অর্থাৎ পজিটিভ সেটা নেগেটিভ হচ্ছে, নেগেটিভটা পজিটিভ হচ্ছে, তার মানে শুধুমাত্র রেঞ্জের মানটা বিপরীত হচ্ছে। তো এটা তোমাদের একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে তোমাদের এটা একটু মনে রাখাও যে প্রক্ষেপ সীমার মান একই, কিন্তু শুধুমাত্র বিপরীতমুখী তার, আর কিছু না, ঠিক আছে? তো আমরা যে ডেরিভেশন গুলো করেছি তার মধ্যে একটা অংশ রয়েছে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা আমি এবারে বলবো, সেটা বলেই শেষ করছি। আর একটু ছোট্ট আলোচনা রয়েছে, সেটা আমরা নেক্সট ভিডিওতে করে নেবো, নাহলে এটা খুব লেন্থি হয়ে যাবে। তো সেটা অবশ্যই প্রাস নিয়ে। তো প্রাসের কিন্তু এই যে গতিপথ, তো প্রাসের প্রত্যেক পথ কিংবা গতিপথের সমীকরণ পরীক্ষাতে কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে, আর প্রমাণ করতে হয় সেখান থেকে এমসিকিউ রয়েছে। তো প্রাসের এটা খুবই সহজ, কিন্তু এটা 2 মার্কসের কোশ্চেনে লাগতে পারে, অনেকবার এসেছে। তাহলে প্রাসের গতিপথের যে সমীকরণ, সেই সমীকরণটা যখন আমরা প্রমাণ করব, তো সেই সমীকরণ প্রমাণটা আমরা কিভাবে করব না, এই প্রমাণটা করার সময় যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা দেখতেই পাচ্ছ যে এখানে x বরাবর যেটা থাকছে এই মোশনটা, তো x বরাবর কি হবে না এটাই আসছে, বুঝতেই পারছো। আর যদি টাইম হয়ে থাকে t, আর y বরাবর যদি আমরা দেখি, তো এখানে কিন্তু y বরাবর যদি বলা হয়, কারণ অনুভূমিক বরাবর g এর কোনো উপাংশ নেই, তোমরা বুঝতেই পারছো, ওই জন্য অনুভূমিক উপাংশের কোনো পরিবর্তন হয় না। কিন্তু উল্লম্ব বরাবর তো g, অর্থাৎ আমি বলছি অভিকর্ষজ ত্বরণ, তার তো রয়েছে অভিকর্ষজ, তো সেই বরাবরই ক্রিয়া করে। তাহলে y যদি লিখি আমি, তাহলে কত আসবে u sin থিটা ইনটু t। তোমরা হয়তো ভাববে সেটা কিসের ভিত্তিতে সমীকরণটা লেখা আছে, না এই সমীকরণটা আমরা এই সমীকরণের সাহায্য নিয়ে লিখছি। এবারে মাইনাস লিখতে হবে, কারণ এটা বুঝতেই পারছো উপরের দিকে রয়েছে, অভিকর্ষজ দিকে তার বিপরীত দিকে ক্রিয়া করছে। তো u sin থিটা ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার, কারণ অভিকর্ষজ ত্বরণ কিংবা অভিকর্ষজ বল ছাড়া অন্য কোনো বল কিন্তু বস্তুর উপরে ক্রিয়া করছে না, সেই জন্য আমরা ত্বরণ লিখতে পারি বস্তু, শুধুমাত্র যে ত্বরণটা এই ক্ষেত্রে যেটা থাকছে সেটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তো এই জিনিসটা কিন্তু প্রথমটাই থাকছে না, কারণ প্রথম সমীকরণের ক্ষেত্রে এই কারণেই থাকছে না,
প্রথম সমীকরণে যা রয়েছে সেটা হচ্ছে অনুভূমিক বরাবর রয়েছে। অনুভূমিক বরাবর স্মল জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কোনো কম্পোনেন্ট কিংবা উপাংশ নেই, তাই কোনো লাগছে না সেরকম সমীকরণ। তো শুধুমাত্র এই পার্টটা থাকছে না, তার শুধু ফার্স্ট পার্টটা থাকছে, যেরকম x vt আমরা বলতাম, অর্থাৎ দূরত্ব কিংবা সরণ সমান বেগ ইনটু সময়। তো এই যে দুটো সমীকরণের মধ্যে প্রথম সমীকরণ থেকে আমি খুব সহজেই t এর মান বের করে নিতে পারবো, এটা বের করে নিলাম। 2 নম্বর সমীকরণে তার মান শুধু বসিয়ে নেব, এটা খুবই সহজ কাজ, কোনো এরকম কাজ নেই। তাহলে কত, t x u cos থিটা, তাহলে এটা ছিল sin থিটা, তাহলে sin থিটা, এটা হচ্ছে cos থিটা। ঠিক আছে, এবারে দেখো এই যে উপরে u sin থিটা, নিচে হচ্ছে u cos থিটা। সো এখান থেকে আমরা যখন এই দিকে মান বসাবো তাহলে কত আসছে, x স্কয়ার u স্কয়ার cos স্কয়ার থিটা। এইখানে দেখো একটা tan থিটা টার্ম কিন্তু একটা থাকছে, অর্থাৎ এরকম একটা এক্সপ্রেশন আসছে y tan theta into x মাইনাস, এই মাইনাসটাকে আমরা যদি প্লাস করি তাহলে এখানে কত আসবে না, মাইনাস হাফ g বাই u স্কয়ার cos স্কয়ার থিটা। তোমরা এমনি ব্র্যাকেট দিলেই হবে, এর জন্য কোনো থার্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, cos স্কয়ার থিটা ইনটু x স্কয়ার। তো এই যে tan থিটা, এই tan থিটাকে আমরা স্মল a যদি ধরি আর এই বন্ধনীর মধ্যে টার্মটাকে যদি আমরা স্মল b ধরি, তাহলে এক্সপ্রেশনটা কেমন হচ্ছে, y ax plus bx স্কয়ার। এই যে এক্সপ্রেশন তোমরা যদি নিজেদের বইয়ের এক্সপ্রেশনের সঙ্গে আমরা মিলিয়ে নিই, তাহলে দেখো tan থিটা x আর b হচ্ছে g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা, g বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। এইগুলো হচ্ছে কিন্তু ধ্রুবক, এগুলোকে আমরা স্মল a স্মল b দিয়ে প্রকাশ করলাম। এই যে সমীকরণ আছে y ax plus bx স্কয়ার, এইটা কিন্তু হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে অধিবৃত্তের সমীকরণ, তার মানে এটা হচ্ছে মানে কোঅর্ডিনেট জিওমেট্রিতে কিংবা তোমাদের কোনিক সেকশনে এটা রয়েছে, এটা অধিবৃত্তের সমীকরণ। প্রুফ তোমাদের লেখানোর দরকার নেই, শুধু মনে রাখলেই হবে। তো এটা একটা অধিবৃত্তের সমীকরণ, তো এটা একটা হচ্ছে প্যারাবোলা। এই জন্য এর গতিপথের যে প্রকৃতি কিংবা গতিপথের যে প্রকারটা কি রকম গতিপথটা, গতিপথের নেচার যাকে বলা হয়, সেটা হচ্ছে অধিবৃত্তাকার। তো এটা প্রমাণ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রমাণটা করতে গেলে বুঝতেই পারছো তোমাদের এই পুরো ডায়াগ্রামটা এঁকে সেখান থেকে উপাংশ বলে তারপরে বলতে হবে যে x বরাবর তার সরণ কত, y বরাবর সরণ কত। তো তোমার বইতেও দেখবে দুটোই রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে অনুভূমিক দিকে যেরকম গতি বিশ্লেষণ করলাম আমরা, উলম্ব দিকেও করতে হবে। এখানে কেন জি নেই বুঝতেই পেরেছো, কোনো অনুভূমিক দিক বরাবর জি এর কোনো প্রভাব নেই, কারণ জি এর কোনো উপাংশ অনুভূমিক বরাবর নেই, আসে শুধু ক্রিয়া করে উলম্ব বরাবর। তো এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রাসের প্রক্ষেপপথ হচ্ছে অধিবৃত্তাকার। তো আরো দুটো আলোচনা রয়েছে আমাদের প্রাস থেকে, সেটা হচ্ছে একটা যে কোনো মুহূর্তে প্রাসের গতির যে কোনো মুহূর্তে তার বেগের রাশিমালা কি হবে, প্রাসের গতিশক্তি কি হবে, এবং অনুভূমিক প্রাসের একটু ধারণা, সেটা ডিটেইলস লাগবে না, জাস্ট ধারণা, যাতে করে নিউমেরিক্যালস করার সময় সমস্যা না হয়। এবং তোমাদের সাহেব কোশ্চেন করে যে হোয়াটসঅ্যাপ যে প্রশ্ন উত্তর রয়েছে তার মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেইটা নিয়ে আলোচনা করে আমরা নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের অর্থাৎ ভেক্টরের থিওরি অংশ শেষ করব, এবং তারপরে ভিডিওতে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ফর্মুলা একবার জিস্ট একটু সামারি আকারে আলোচনা করে নেবো, যাতে করে এমসিকিউ এবং গাণিতিক প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তোমাদের একটু সুবিধা হয়। তো এখানেই আলোচনা শেষ করছি, প্রাসের বাকি আলোচনাটা আমরা নেক্সট ভিডিওতে করে নেব। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই।